যাই হোক না কেন আমরা আপনাদের ওই বাড়িতে নিয়ে যাবই। সবকিছু বদলানো হয়েছে, আপনার দুঃখের স্মৃতিগুলোকে মুছে নতুন করে একটা শুরু করার সুযোগ দিন আমাদের। জুবাইর সাহেব এবং হেলেনা বেগম কিছুক্ষণ নিঃশব্দে ওদের দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে এক ধরনের অজানা অভিমান আর ভালোবাসা মিলেমিশে রইল। হালকা শিরশিরে হাওয়া যেন খানিকটা আশ্রয় দিচ্ছে নাহারকে। পার্কের বেঞ্চে বসে তার মনে যেন হাজারো চিন্তামগ্ন। পাশে বসে আদৃত্য চুপচাপ, মুখে কিছু বলতে পারছে না, যেন কোনো অদৃশ্য দেয়াল তাদের আলাদা করে রেখেছে। সিনু ছোট ছোট পায়ে দৌড়ে সামনে, ঘাসে ঢেকে থাকা মাটি যেন তার জন্য খেলার ক্ষেত হয়ে উঠেছে। কিন্তু নাহার ও আদৃত্যের মাঝে এমন এক শূন্যতা, যা যেন হাজার কোথাও পূরণ হবে না। হঠাৎ নাহার আদৃত্যের দিকে তাকিয়ে একটু খালি ভ্রু কুচকালো। কিছু বলতে চাইছিলেন? নাহার জিজ্ঞাসা করলো। আদৃত্য চোখে এক ধরনের বিষণ্ণতা, সে মাথা নাড়ল। চিন্তা করছিলাম অনেক কিছুই, কিন্তু বলার মতো ভাষা নেই। নাহার একটু হাসলো, যদিও সেটা খানিকটা তিক্ততার। আপনার মতো মানুষদের মাঝে কোনো অনুভূতি কাজ করে কিনা সেটা বোঝা আমার জন্য খুবই কঠিন। আদৃত্য মুখে হালকা হতাশ ছোঁয়া দেখা গেল। কিছু বলতে যাবে, ঠিক তখনই সিনু দৌড়ে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, আপু ভাইয়া, তোমরা এখানে বসে আছো কেন? আমি খেলার জন্য অপেক্ষা করছি। তাদের দুজনের দিকে তাকিয়ে সে বাচ্চামি ভরা চোখে বলল, আমরা কি বন্ধু না? নাহার তার ভাইকে কোলে তুলে নিয়ে বলল, বন্ধু হওয়ার জন্য একটু সাহস থাকতে হয় জানো, যা আমাদের মধ্যে বর্তমানে নেই। জুনাইদ সাহেব চোখ খুলেই দেখতে পেলেন রাগান্বিত নাহারকে। তার দিকেই তাকিয়ে আছে। চারিপাশে তাকিয়ে বুঝলেন নিজের ঘরে তিনি, ডাক্তারও তার পাশে। আশা বেগমের চোখ মুখ ফোলা, আদৃত্যের গম্ভীর মুখ। সবাইকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলা যেন শুকিয়ে যাচ্ছে। হাসার চেষ্টা করতেই নাহারের চোখ আরো কুঞ্চিত হলো। দৃঢ় কণ্ঠে নাহার বলল, এত বড় সাহস কেমন করে হয় আপনার? নিজের শরীরের এতটুকু পরোয়া নেই? জুনাইদ সাহেব নীরবে তার কথা শুনে গেলেন, চোখে খানিকটা অপরাধবোধের ছায়া। তিনি জানতেন নাহারের এই উদ্বেগ কতটা অযথার্থ, তবুও মুখ খুলে কিছু বলতে পারছিলেন না। এর মধ্যে আদৃত্য এক ধাপ এগিয়ে শান্ত স্বরে বলল, একটু শান্ত হও। ডাক্তার কিছুক্ষণ তাদের দিকে তাকিয়েছিলেন, এরপর বলে উঠল, বিষয়টি গুরুতর। জুনায়েদ সাহেবের সম্পূর্ণ বিশ্রাম জরুরি। তার শরীর অনেক দুর্বল, আর একটু অমনোযোগী হলে সমস্যা আরও বাড়বে। আয়েশা বেগম, যিনি এতক্ষণে নীরবে চোখ মুছছিলেন, অসহায়ভাবে বললেন, এত কিছুর মধ্যে একবারও ভাবলে না আমাদের কথা? জুনায়েদ সাহেব নিঃশব্দে তার কথাগুলো শুনছিলেন। আস্তে আস্তে তাকালেন নাহারের দিকে, বললেন, আমি জানি তোমরা সবাই আমার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু আমি নিজেই অনেকটা অসহায় হয়ে পড়েছি। নাহার একটু থমকালো। নাহার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। একসময় ভাঙা কণ্ঠে বলল, এভাবে নিজের শরীর নিয়ে অবহেলা করেন কেন? আপনি কি বুঝতে পারেন না আমাদের এই পরিবারের কত বড় অংশ আপনি? আপনার কিছু হলে আমরা কিভাবে চলবো? জুনায়েদ সাহেব কিছু বলতে গিয়েও থেমে গেলেন। চোখের কোণে জমা অশ্রুগুলো আলগোছে মুছে ফেললেন। আদৃত্য কাছে এসে বাবার কাঁধে হাত রাখলো। তোমার শরীরের যত্ন নেওয়া এখন বাধ্যতামূলক বাবা। আমাদের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। এতদিন ধরে সব দায়িত্ব কাঁধে নিয়ে চলেছ, এবার একটু আমাদের উপর ভরসা করতে শিখো। একটু নরম কণ্ঠে আয়েশা বেগম বললেন, তোমার তো সবসময় একটাই অভ্যাস, কষ্টের কথা মুখ ফুটে কাউকে বলো না। এভাবে নিজেকে একা একা ভেঙে দিলে কি করে হবে? জুনায়েদ সাহেব একটু মুচকি এসে বললেন, তোমাদের এতটা ভালোবাসা দেখলে আমার কষ্ট যেন কোথাও পালিয়ে যায়। তোমাদের এই ভালোবাসার জন্য আমি কিছুটা হলেও আরও বেঁচে থাকতে চাই। নাহার এগিয়ে এসে তার হাতটা ধরে বলল, তাহলে প্রতিশ্রুতি দিন নিজের যত্ন নেবেন, আর সব সময় এভাবে আমাদের দূরে ঠেলে দিবেন না। জুনায়েদ সাহেব মাথা নেড়ে সম্মতি দিলেন। সবাই হাসলো। ছাদে তাকে ওরকম অবস্থায় পেয়ে যেন সকলের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। বন্ধুত্ব শিকড়ে থাকে, ঢালে নয়। ক্ষতিগ্রস্ত পাতা ঝরে পড়লেও শিকড়ে বেঁচে থাকে তার অস্তিত্ব। যেমন চিৎকার করে নাহারকে থামতে বলল জেমা বেগম। মাথা দুই হাতে চেপে ধরে পাগলের মতো আচরণ করতে শুরু করলো, ঠিক যেমন আগেও নাহারের মুখে ওই কথা শুনে করেছিল। নাহার হাসলো। মায়ের ডায়েরির প্রথম কয়েকটা পাতা তার এই লাইনগুলো লেখা ছিল। তার মা জেমা বেগমকে জেমু ডাকতো, প্রায় সময় এই লাইনগুলো বলতো। কিন্তু জেমা বেগম কি করলেন? তাচ্ছিল্যর হাসলো নাহার। সহ্য করতে পারছেন না আপনি? তাহলে আমার মা কিভাবে আপনার ধোঁকা সহ্য করেছিল? কথাটা যেন জেমা বেগমকে মুহূর্তেই শান্ত করে দিল। অদ্ভুত চোখে তিনি নাহারের দিকে তাকালেন। চোখে মুখে যে প্রশ্ন উঠছে পড়ছে তা নাহারের বুঝতে দেরি হলো না। সে বলল, মায়ের এই কথাগুলোর মর্যাদা কেন দিতে পারলেন না আপনি? তো তুমি নাজিয়ার মেয়ে?
ঠোঁট প্রসারিত করে হাসলো নাহার। ভয়ে গুটিয়ে গেলেন জেমা বেগম। ওই লোকটার সাথে মিলে কি জঘন্যভাবে না মাকে ঠকিয়েছিলেন? লোকটা তো তার পাপের শাস্তি পেয়েছে, কিন্তু আপনি? নাহার তার ঠান্ডা কণ্ঠে কথাগুলো শেষ করতেই জেমা বেগম যেন আরো ছোট হয়ে গেলেন। তার চোখে ভয়ের ছায়া নেমে এলো, কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না। নাহারের চোখ জল করছে রাগ এবং ঘৃণা, যা জেমা বেগমের দিকে স্থির তাকিয়ে আছে। কেন চুপ হয়ে গেলেন? নাহার পূর্ণনায় প্রশ্ন করল। কেন এমন করলেন? আমার মা কি আপনাকে তার নিজের বোনের মতো ভালোবাসেনি? জেমা বেগমের চোখে পানি জমতে শুরু করলো। তিনি কিছুটা কাপা গলায় বললেন, আমি জানি নাহার, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু পরিস্থিতি। নাহার হাসলো, যেন তার মায়ের কষ্ট আর ভালোবাসাকে কোনো প্রকার সান্ত্বনা বা অজুহাত দিয়ে ঢেকে দেওয়া যায় না। পরিস্থিতি? নিজের স্বার্থের জন্য আপনি একজন নির্দোষ মানুষকে কষ্ট দিলেন, মাকে ঠকালেন, তবু নিজেকে সঠিক বলে ভাবেন? জিমা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নাহার সে তাচ্ছিল্য দৃষ্টি দেখাচ্ছিল, যেন সেই ক্ষতগুলো তার মুছে ফেলা সম্ভব নয়। জিমা বেগমের হাত দুটো কাঁপতে কাঁপতে উঠল, চোখের কোণে বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি আস্তে করে বললেন, তুমি জানো না, আমি নিজে আজও সেই পাপের বোঝা বইছি। আমার ভুলের জন্য আমি শাস্তি পাচ্ছি, নিজের ছেলেকে হারিয়ে। আপনার এই কথাগুলো আর আপনার কৃত্রিম অনুতাপ আমার মায়ের সেই ক্ষতগুলো মুছে দিতে পারবে না। নাহার ঠান্ডা গলায় বলল, আপনার মতো মানুষ কখনোই বুঝবে না ভালোবাসা কাকে বলে। এতক্ষণে কিছুটা সামলে নিয়ে জেমা বেগম শুধু ফিসফিস করে বললেন, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না নাহার? নাহার সে প্রশ্নের কোনো উত্তর দিল না। উত্তরের দরকারই বা কি ছিল? তার চোখেই তো সব উত্তর ছিল। অপরাধবোধ, রাগ আর সেই সব অবিচারের প্রতিফলন, যা সে কোনোদিনও ভুলতে পারবে না। বাড়ির সবাই ঘরে ঢুকলো। তারা এতক্ষণ দরজার পাশেই ছিল। জেমা বেগমকে সুস্থভাবে কথা বলতে দেখে তারা কিছুটা অবাক হয়েছিল। আদ্রিতের চোখে আজ শ্রদ্ধাবোধ, ভালোবাসার পরিবর্তে ঘৃণা আর কষ্টের প্রকাশ পাচ্ছে। সিনু এসে নাহারের পাশে দাঁড়ালো, জেমা বেগমের দিকে অপলক তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। নাহার এক হাত টেনে জেমা বেগমের সামনে দাঁড়ালো, কিন্তু সিনু তৎক্ষণাৎ সরে গেল। বাচ্চা ছেলেটার মুখে অদ্ভুতভাবে গম্ভীর। নাহার মুচকি হাসলো। আপনার শাস্তি হয়তো এটাই হবে, নিজের ছেলেকে সামনে পেয়েও ছুতে না পারা, ছেলের চোখে নিজের প্রতি ঘৃণা দেখা। সন্ধ্যার হালকা অন্ধকারে চারপাশের সবকিছু যেন আলতোভাবে মিশে যাচ্ছে রহস্যের এক আবরণে। গাছের পাতাগুলো নীরবে দোল খেতে থাকে, আর পাখিদের গুঞ্জন ধীরে ধীরে থেমে আসছে। শহরের কোলাহল একটু একটু করে মিলিয়ে যায় রাতের শান্তির মধ্যে। অল্প বাতাসে উড়তে থাকা ধুলো কণাগুলো যেন এক ধরনের মায়াজাল সৃষ্টি করে। এই সময় মনে হয় প্রকৃতি নিজেই নিঃশব্দে কথা বলে, আর তার সেই ভাষায় এক ধরনের নীরব ভালোবাসার গল্প লুকিয়ে থাকে। খানবাড়ির বাগানের দোলনায় সিনুকে নিয়ে বসে আছে নাহার। বোনের কোলে মাথা রেখে আছে সিনু। নাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি তার সাথে কথা বললে না কেন? তোমার মাথায় এভাবে হাত বুলিয়ে দেওয়া তো তার কাজ, সে তো তোমার না। আমি তো তোমাকে কত কষ্ট দিতাম। কোনো উত্তর এলো না। নাহার চোখ বন্ধ করে রইল, ভাবনায় অনেক কিছু। একটা সময় ছিল যখন এই বাচ্চা ছেলেটাকে সে সহ্য করতে পারতো না। দুই চোখের বিষ মনে হতো। কতই না অবহেলা করেছে, কিন্তু ধীরে ধীরে যেন জীবনের একটি বড় অংশে পরিণত হলো তার সব থেকে ঘৃণার দুই মানুষের সন্তান। নিজের প্রতি একাকার সমান ভালোবাসা দেখতে পায় সে সিনুর চোখে। ওই যে বিকেলের দিকে জেমা বেগমের আর্তনাদ শুনেও ছোট ছেলেটা একবারও এগিয়ে গেল না, মা বলে ডাকলো না। সেটা কি সিনু নাহারের জন্য করেছে? বোন কষ্ট পাবে ভেবে কি কাছে যায়নি? নিজের এরকম ভাবনা হেসে ফেলল নাহার। হ্যাঁ, এটাই সত্যি। নাহারের সামান্য কষ্ট বাচ্চা ছেলেটার কাছে অনেক কিছু। তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্য। পিছন থেকে সে দেখছে। তার হাতে থাকা নাহারের ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও 4 দিন আগে তাদের বিয়ের রাতের। সেটাকে সযত্নে ডিলিট করলো আদিত্য। যে নাম্বার থেকে এসেছে সেটা দেখলো। এবারে তাকালো নাহারের দিকে। তার প্রিয়সী, তার শান্তি। নাহারের মনে কেমন যেন অস্থিরতা। সে আস্তে আস্তে শিকদার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। দৃষ্টি স্থির। এক অদৃশ্য আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছে। বাড়ির গেটের সামনে পৌঁছাতেই চোখে পড়ে আগের মতোই পরিচিত চেহারা, পরিচিত গাছপালা, কিন্তু সময়ের পরিবর্তন যেন এখানেও স্পষ্ট। কিছুটা কষ্টে মনে পড়ে যায় আগের সব স্মৃতি। জিয়ান ও আরোহী তার পাশে। তারা জানে নাহারাজ বেশ উত্তেজিত, বিশেষ করে শিকদার বাড়িতে যাওয়ার কারণে। আদিত্য পেছনে দাঁড়িয়ে আছে, তার চোখে বিষণ্ণতা। সে যেন কিছু একটা ভাবছে, কিন্তু কি তা বুঝতে পারছে না নাহার।
জুবায়ের সাহেব আর হেলেনা বেগম ইতোমধ্যে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। নাহার বাড়ির ভিতরে প্রবেশ করতেই তাকে স্বাগত জানাতে এগিয়ে আসলেন আরোহীর স্বামী রিয়াজ, সাথে সিনুর বয়সী তাদের ছেলে রাত। নাহার সামান্য হাসি দিয়ে বলল, ভালো। যখন সবাই আদ্রিতকে নিয়ে ব্যস্ত হলো তখন নাহারের মনে পড়ে গত কিছুদিন ধরে আদ্রিতের সাথে তার সম্পর্কের অবস্থা কেমন। যে ভালোবাসা ও সমর্থন সে আদ্রিতর কাছ থেকে পেয়েছে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করলো নাহার, কিন্তু আদ্রিতের মুখে সে হাসিটা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়ান নাহারের দিকে তাকিয়ে বলল, নামো, মনে পড়ে তোর এখানে আমাদের স্মৃতিগুলো? নাহার মাথা নেড়ে উত্তর দিল, তারা কোথায়? জিয়ান গম্ভীর হয়ে বলল, তাদের পাপের শাস্তি তারা ভোগ করছে। নাহার জিয়ানের শক্ত মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না, ঘুরে দেখতে শুরু করলো বাড়িটা। নাহারের মন কিছুটা হালকা হলো। সে জানে এই পরিবারের মধ্যে সে কতটা প্রিয়, কিন্তু আবারও মনে পড়ে যায় মায়ের কথা। একসময় সে যে ঘরটায় থাকতো সেটা ছিল তার মায়ের। ঘরটার বাইরে দাঁড়িয়ে যেন কেঁপে উঠল সে, নিজেকে দুর্বল লাগলো। এক পা করে ঘরের ভিতর প্রবেশ করলো। কোনো পরিবর্তন নেই, মনে হচ্ছে প্রতিদিন নিয়ম করে ঘরটা পরিষ্কার করা হতো। টেবিলে মায়ের ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে, সেটার ওপর হাত বুলালো নাহার। চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়লো পানি। নাহার দীর্ঘ সময় ধরে মায়ের ছবির দিকে তাকিয়ে রইল। মনের অগোচরে কিছু অস্থিরতা, কিছু বেদনা তাকে পুড়ে ফেলছে। ঘরটার মধ্যে শুনশান নীরবতা। নাহারের চোখে এক ধরনের শূন্যতা, তবে কিছু একটা ছিল যা তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। এখানেই তার শিকড়, তার পরিচয়। আদ্রিতের সঙ্গে তার সম্পর্ক এখন কেমন? কেন সে আগের মতো হাসে না? সবকিছু যেন অদৃশ্য ছায়ায় ঢাকা পড়ে গেছে। অথচ এই বাড়ির মাঝে তার এক সময়ের সুখ। মনোযোগের সঙ্গেই নাহার আরও একবার ঘরটাকে দেখে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে হাজির হলো আদ্রিত। চুপচাপ দাঁড়িয়ে আছে, একাকী মৃদু হাসি দিয়ে। কি হলো? নাহার তার দিকে তাকিয়ে বলল। আদ্রিত যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার চোখে যেন কিছু অজানা কষ্ট, কিছু দুঃখ। নাহার তার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু মনে হলো যেন তারা দুজন একে অপর থেকে অনেক দূরে। নাহারকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করলো আদ্রিত। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, ভালোবাসে যদি একে অপরকে হারানোর ভয় না থাকে, তাহলে সেই ভালোবাসার সার্থকতা কতটুকু? নাহার শান্তভাবে বলল, ভালোবাসা যদি সত্যিই হয় তবে হারানোর ভয় না থাকলেও সে ভালোবাসা প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে থাকে। নাহার মৃদু গলায় বলল। তার কথায় এক ধরনের অস্থিরতা ছিল, যেন মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আদ্রিত তার কপালে চুমু খেয়ে বলল, তাহলে কি তুমি আমায় কখনো হারাতে চাও না? নাহার কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে কিছুটা উদ্বেগ নিয়ে বলল, আমরা যদি নিজেদের হারাতে শুরু করি তবে একে অপরকে ধরে রাখাও সম্ভব হবে না মিস্টার মাহমুদ। ভালোবাসা আসলে শুধু একে অপরকে আঁকড়ে ধরার নাম নয়, এটা একে অপরকে নিজেদের মধ্যে থাকতে দেওয়া, একটা পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার নাম। আদ্রিত কিছুটা থমকে গিয়ে নাহারের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, তবে কখনো কখনো এই স্বাধীনতাটাও ভয় পায়, বিশেষ করে যখন কেউ হারানোর ভয়ে থাকেন। আমরা একে অপরকে ভালোবাসি, তবে একে অপরকে মুক্তও রাখতে হবে আদ্রিত। একে অপরের জীবনে প্রবাহিত হতে হবে, কিন্তু কখনো আটকে না রেখে। আদ্রিত কিছুক্ষণ নীরব থাকার পর তার চোখে এক ধরনের তৃপ্তি দেখতে পেল নাহার। তাহলে তুমি মনে করো আমরা ঠিক পথে আছি? নাহার একটু হেসে বলল, ঠিক পথ কখনো সহজ হয় না মিস্টার মাহমুদ, তবে যদি একে অপরকে সত্যি ভালোবাসি তবে সঠিক পথ আমরা খুঁজে পাবো। আদ্রিত তার হাতের স্পর্শ আরো শক্ত করে ধরল, যেন নিঃশ্বাসের আরেকটি দৃঢ় প্রতীক হয়ে উঠল তাদের সম্পর্কের ভিতর। খানবাড়ির সাথে শিকদার বাড়ির পুরনো শত্রুতা মিটে গেলেও তারা যেন এখনো সহজ হয়ে উঠতে পারেনি। কোনো একটা খাদ রয়েই গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নাহারকে সকাল থেকে। আদ্রিত চোখে মুখে গম্ভীর চিন্তার ছাপ। নাহারের কোনো খোঁজ না পাওয়ায় সে যেন কেমন উন্মত্ত হয়ে উঠেছে। বাড়ির সবাই দুশ্চিন্তায় আচ্ছন্ন, বিশেষ করে জুনায়েদ সাহেব। তিনি যেন দিশেহারা হয়ে উঠেছেন। আদ্রিত পুরো এলাকায় খোঁজ নিচ্ছে, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফোন করছে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। একসময় সে সিদ্ধান্ত নেয় নাহারের পুরনো বন্ধুর বাড়িতে যাবে, হয়তো সেখানে কিছু সূত্র পাওয়া যাবে। জুনায়েদ সাহেব রাগে হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলছেন। তার একটাই কথা, শিকদার বাড়ির কেউ নাহারকে কিডন্যাপ করেছে। শিকদার বংশের বিশাল সম্পত্তির একমাত্র মালিক নাহার। এর জন্যই হয়তো জিয়ানরা তাকে এত বছর পর খুঁজে নিয়ে এসেছে।
তা না হলে শিকদার বাড়িতে আসার 3 দিন পরই মেয়েটা উধাও হয়ে যাবে কিভাবে? জিয়ানের অবস্থা খারাপ। এতদিন পর বোনকে পেয়েও হারাতে হলো। নিজের বোনের মতো ভালোবেসে এসেছে নাহারকে। জুনায়েদ সাহেবের কথাগুলো যেন তার কান দিয়ে ঢুকছেই না। বিকেল হয়ে গেছে, খোঁজ পাওয়া যায়নি নাহারের। তার বন্ধু বান্ধব সকলের বাড়িতে খোঁজ করা হয়েছে। হঠাৎ আরোহী বলল, ভাইয়া, নাবু কি ওখানে যেতে পারে? জিয়ান এগিয়ে এসে অস্থির কণ্ঠে বলল। কোথায়? আরোহী গভীর শ্বাস নিল। তার চোখে জল টলমল করছে। সে ধীরে ধীরে বলল, দাদাজানের পুরনো ভিটে, সেই নদীর পাড়। আদিত্য কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। চিন্তাগুলো যেন ডানা বাঁধল। নদীর পাড়ে? সে অবাক হয়ে প্রশ্ন করলো। আরোহী বলল, হ্যাঁ, সে ছোটবেলা থেকে ওখানে যেতে ভালোবাসতো। দাদাজানের পুরনো ভিটে যেন ওর জন্য এক ধরনের শান্তির আশ্রয়। আদিত্য আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত নদীর পাড়ের দিকে ছুটে চলল। জিয়ান আর আরজুও তার সাথে ছুটছে। রাস্তা পেরোতে গিয়ে তার মনের ভেতরে এক ধরনের শঙ্কা ও আশা যেন সমানভাবে খেলা করছে। নদীর পাড়ে পৌঁছাতে তারা কিছুক্ষণের জন্য থেমে গেল। রাতের অন্ধকারে চাঁদের আলো নদীর পানিতে মিশে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে, যেন প্রকৃতিও তাদের পথ দেখাচ্ছে। দূরে পুরনো ভিটাটা অন্ধকারের আবছা দেখা যাচ্ছে। আদিত্য ধীরে ধীরে এগিয়ে গেল, আর তার ধুকভুকানো হৃদয় যেন এই মুহূর্তের জন্য থেমে গেল। জিয়ান আর আরজু পেছন থেকে তাকে সমর্থন করে এগিয়ে চলছে। আদিত্যর মনের গভীরে অজানা এক ভয়, দুশ্চিন্তা। নাহারের খোঁজে এত দূর এসে পৌঁছালো। একটুখানি আশার আলো মনে জাগলেও সে অদৃশ্য আশঙ্কায় হাতছানিতে বিদ্ধ। আদিত্য চুপচাপ চারপাশটা পর্যবেক্ষণ করছে। তার চোখে খানিকক্ষণের জন্য স্বস্তির ছাপ নেই। পুরনো ভিটার দরজার সামনে এসে আদিত্য নীরব হয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতরে হয়তো তার সমস্ত প্রশ্নের উত্তর অপেক্ষা করছে। হয়তো তার হৃদয়ের কম্পন থামবে, কিংবা আরও বেড়ে যাবে। আদিত্য ধীরে ধীরে দরজার কাছে গিয়ে হাত বাড়ালো। ঠান্ডা বাতাসে দরজার পুরনো কাঠের কম্পন যেন তার ভেতরে অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। দরজাটা হালকা ঠেলতেই একটা খসখসে শব্দ খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখতে পেল একটা মৃদু আলো জ্বলছে, যেন কেউ সেখানে অপেক্ষা করছে। আদিত্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন এভাবে এক মুহূর্ত জন্য থমকে গেলেই নাহারের উপস্থিতি স্পর্শ পাবে। নামু, তুই কি এখানে আছিস? কোনো উত্তর নেই। অন্ধকার ঘরের ভেতরে কেবল বাতাসের শ্রোতা শোনা যাচ্ছে। আদিত্য ধীরে ধীরে পা ফেলে ঘরের মধ্যে ঢুকলো। হঠাৎ তার চোখে পড়ল কোণে ছোট একটা বেঞ্চে নাহার বসে আছে, চুপচাপ নীরব। তার চোখে কেমন যেন বিষণ্ণতার ছাপ। সেই কাঙ্ক্ষিত হাসিটি নেই নাহারের মুখে। নাহার বলে আদিত্য ছুটে গিয়েও দাঁড়িয়ে পড়ল। নাহার ধীরে মাথা তুলে তাকালো। তার চোখের গম্ভীরে যেন অনেক দিনের অজানা ব্যথা জমে আছে। নাহারের পেছনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে একজন। হালকা আলোয় তার মুখ স্পষ্ট নয়, হাত পা বাঁধা নাহারের। ঠোঁটের কোণে বেয়ে রক্ত পড়ছে। ধীরে ধীরে সামনে এলো পিছনের লোকটা। চমকে উঠল উপস্থিত আদ্ররা। স্পষ্ট স্বরে আরজু বলল, রাফিদ। বিশ্রীভাবে হাসলো রাফিদ। নাহারের পাশে চেয়ারটায় বসলো। বন্দুক তাক করে রেখেছে নাহারের মাথায়। রাফিদ চেয়ারে বসে আদিত্যের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। তার চোখে অদ্ভুত এক পৈশাচিক উল্লাসের ছাপ, যেন সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তুমি জানো অজিতা, রাফিদ আস্তে আস্তে বলল, তোমার জন্য আমাকে রিজেক্ট করেছিল নাহার। এখন আমি ওকে নিজের করে নিব, না হলে আর কারোর হতে দিব না। আদ্রিতের মুখে কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। জানে এই মুহূর্তে রাফিদকে প্রতিহত করতে গেলে নাহারের বিপদ আরো বাড়বে। রাফিদ, তুই এই নোংরা খেলা বন্ধ কর। আদ্রিত গর্জে উঠল, নাহারের কোনো ক্ষতি হলে আমি তোকে ছেড়ে দেব না। রাফিদ একটুখানি হাসলো, ঠান্ডা অথচ ভয়ঙ্কর হাসি। তুই বুঝিস না আজিদা, নাহার আমার অধিকার। আমি ভালোবাসি ওকে, তোরা কেবল বাধা হয়ে দাঁড়াচ্ছিস। রাফিদ, তুই জানিস না তুই কি করছিস। ভালোবাসা কখনো জোর করে হয় না। তাছাড়া তুই যদি নাহারকে ভালোবাসতিস তাহলে ওর মাথায় বন্দুক ধরছিস কিভাবে? নাহার তোকে কখনো ক্ষমা করবে না। রাফিদ কয়েক মুহূর্তে চুপ করে থেকে গম্ভীরভাবে বলল, ক্ষমা? নাহার আমার সাথে থাকবে না, ক্ষমা চাইবার দরকারও হবে না, কারণ এই রাতের পর তোর কেউ আর নাহারকে দেখতে পাবে না। এই বলে সে বন্দুকটা নাহারের মাথায় আরো শক্ত করে চেপে ধরল। নাহারের মুখে নীরবে তাকিয়ে রইল।
যেন নিজের পরিস্থিতির চেয়ে অন্য কিছু চিন্তায় ব্যস্ত ঠিক সেই মুহূর্তে। বাইরে থেকে সাইরেনের শব্দ ভেসে এলো। পুলিশ এসে পৌঁছেছে। রাফিদ একটু বিচলিত হলো, কিন্তু তবুও সে বন্দুকটি সরায়নি। জিয়ান এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, রাফিদ, আর কোনো উপায় নেই, পুলিশের হাতে নিজেকে তুলে দে। নাহারের কোনো ক্ষতি করিস না, এটা তোর শেষ সুযোগ। রাফিদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে একবার দেখে নিল, যেন এই শেষ মুহূর্তে সে কিছুতেই হাল ছাড়তে চায় না। ট্রিগারে চাপ দিল সে। গুলির দ্বিতীয় শব্দ। চারপাশ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। গুলির শব্দের প্রতিধ্বনি মিলে যাওয়ার যেন পুরো ঘর স্তব্ধতায় ঢেকে গেল। বাতাসের ভেতর কেমন ভরাট একটা চাপা শব্দের আভাস, যেন শব্দের গর্জন পাথরের দেয়ালে আটকা পড়ে ফিরে এসেছে। জানালার ফাঁক দিয়ে ফাঁকা চাঁদের আলোটা তীব্র হলেও কেমন যেন স্থির, যেন আলোতেও কোনো কম্পন নেই। নিস্তব্ধতা এতটাই ঘৃণভূত যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দই কর্কশ শোনাচ্ছে। চারপাশে ভয় আর উদ্বেগের চোরাস্রোত বয়ে যাচ্ছে, যার স্পর্শে যেন সময়ও আটকে গেল। চারপাশে থমথমে নীরবতা। রাফিদ যখন নাহারের মাথায় বন্দুক চেপে ধরে ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ গুলির তীব্র শব্দ হলো, কিন্তু সেটা রাফিদের বন্দুক থেকে নয়। রাফিদ চমকে উঠল, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। সে দেখতে পেল তার নিজের হাতে রক্ত ঝরছে। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, আর সেখানে রাফিয়াত দাঁড়িয়ে আছে, চোখে অনুশোচনার ছাপ। তার হাতে ধরা বন্দুক থেকে ধোঁয়া বের হচ্ছে। রাফিদ, আর না, অনেক হয়েছে। রাফিয়াত কঠিন কণ্ঠে বলল, তুই যা করছিলি সেটা ভালোবাসা না, এটা নোংরামি। তুই যদি সত্যিই নাহারকে ভালোবাসতিস তবে তার সুখের কথা আগে ভাবতিস। রাফিদ ব্যথায় কাতরাতে রাফিয়াদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বিপক্ষে চলে গেলে। রাফিয়াদ এক নিঃশ্বাসে উত্তর দিল, আমি তোকে ভালোবাসি বলেই তোকে থামানোর চেষ্টা করছি রাফিদ। ভুল পথে চলেছিস তুই। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আদ্রিত দ্রুত নাহারের দিকে ছুটে গেল। নাহারের চোখ সামান্য স্বস্তির ছাপ দেখে যাচ্ছে। সে বলল, রাফিয়াত, আপনার জন্য আজ আমি বেঁচে আছি। রাফিদ নিঃশব্দে তাকিয়ে থাকলো রাফিয়াদের দিকে। তার চোখে অপরাধবোধ আর আক্ষেপের মিশ্রণ। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলো, আর সে নিজেই মাথা নিচু করে ধীরে ধীরে পুলিশের সাথে চলে গেল। আদ্রিত জড়িয়ে ধরল রাফিয়াতকে। এ যেন সেই পুরনো বন্ধুত্বের মিলন। জুনায়েদ সাহেব নাহারকে জড়িয়ে ধরলেন, আর তার কণ্ঠ কাঁপছে। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আর না, আর কোনো বিপদ হবে না। আদ্রিত নাহারের পাশে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন তাদের জন্য নতুন দিনের সূচনা হয়েছে, যেন নাহারের জীবনে আর কোনো অন্ধকার থাকবে না। রাতের ঘটনার পর সবাই যেন দীর্ঘশ্বাস ফেলল। নাহারের মুখে ক্ষীণ হাসির আভাস দেখা দিলেও চোখের গভীর লুকানো বিষাদের ছায়া স্পষ্ট। এত বড় দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, সেই রেশ এখনো কাটেনি। সকালে বাড়ির সবাই নাহারের পাশে বসে তাকে সাহস দিচ্ছে। জুনায়েদ সাহেব রাফিয়াতকে বারবার ধন্যবাদ দিচ্ছে, তার চোখে কৃতজ্ঞতার অশ্রু জমছে। তিনি রাফিয়াতকে বললেন, তুমি না থাকলে আজ আমার মেয়েকে হয়তো হারিয়ে ফেলতাম। রাফিয়াত বিনয়ের সাথে মাথা নিচু করলো। তার মুখে মৃদু হাসি থাকলেও মনে কেমন যেন অদ্ভুত এক তৃপ্তি আর দায়িত্বের অনুভূতি খেলা যাচ্ছে, যেন নাহারকে রক্ষা করার মধ্য দিয়ে নিজের মনেরও কোনো একটা দায়ভারকে সম্পূর্ণ করলো। এমন সময় নাহার তার হাত বাড়িয়ে রাফিয়াদের দিকে হাত স্পর্শ করলো। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। আস্তে আস্তে বলল, ধন্যবাদ রাফিয়াত। রাফিয়াত এক মৃদু হাসি দিয়ে বলল, তুমি আমার বন্ধুর কাছে মূল্যবান নাহার। আমি কোনোদিন তোমাকে বিপদে পড়তে দেখব না, এটাই আমার প্রতিশ্রুতি। সবাই মিলে এক নতুন সকাল উদযাপন করলো, যেন তাদের জীবনে আরো একটা নতুন শুরু হলো। পুরনো আঘাতগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে, আর নাহারের জীবনে নতুন করে আশার আলো ফুটে উঠছে। কিন্তু তারপরও আকাশে যেন কিছুটা মেঘের ছায়া রয়ে গেল। নাহার এখনো জানে না ভবিষ্যতে কি আছে তার জন্য, তবে তার পাশে আদ্রিত আর পরিবারের সবাই আছে, এটাই তার জন্য এখন সবচেয়ে বড় আশ্রয়। সকালে যখন নাহার কাউকে না বলে দাদাজানের সেই পুরনো ভিটায় যায়, তখন সেখানে আগে থেকে উপস্থিত ছিল রাফিদ। সামান্য বিচলিত হয়নি নাহার, যা অবাক করে রাফিদকে। আমি তোকে ভালোবাসি নাহার। এটা ভালোবাসা নয়, ভালোবাসলে আমার সাথে এত কিছু করতে পারতি না। এত কিছু? এই যে আমাকে আননোন নাম্বার থেকে হুমকি দেওয়া, বাড়িতে চিরকুট রাখা, তুহিনকে সাহায্য করা, মিস্টার মাহমুদের অফিসে নিজের লোক রাখা, শেষে ফ্যাক ভিডিও মিস্টার মাহমুদকে সেন্ড করা। তুই আগে থেকেই জানতিস?
রাফিদের চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাস ঝলকে উঠল। সে সামলে নিয়ে নাহারের দিকে এক পা এগিয়ে এলো, যেন কিছু বলতে চায়, কিন্তু নাহার শান্ত মুখে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে একরকম কঠিন নির্লিপ্ত অভিব্যক্তি। তুই কিভাবে জানলি? রাফিদ ফিস করে বলল, যেন নিজের ভেতর লুকানো দুর্বলতা ঢাকতে চাইল। নাহার হাসলো, বলল, তোর চিরকুটগুলো পড়ে বুঝেছিলাম একজন যেভাবে প্রতিশোধ নিতে চায় তুই ঠিক সেইভাবেই এগোচ্ছিস। তুই ভালোবাসা বলছিস, কিন্তু এটা তো আমার উপর এক ধরনের নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা। রাফিদ তার মুঠো চেপে ধরল। তার চোখে এক ধরনের হতাশা আর রাগ ফুটে উঠল। তুই বুঝতে পারছিস না নাহার, তোর প্রতি আমার কতটা আবেগ। তুই তোর আবেগের নামে আমাকে ভয় দেখাস, আমাকে নিয়ে ছেলে খেলা করিস। এটা ভালোবাসা না রাফিদ, এটা শুধু তোর নিজের অহংকার তৃপ্ত করা। নাহার দৃঢ় কণ্ঠে বলল। এক মুহূর্তে নীরবতা, তারপর রাফিদ বলল, তাহলে তুই কি চাস? নাহার গম্ভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি স্বাধীনতা চাই, আর সৎ মনে থাকা মানুষদের তোর মতো লোকদের ভালোবাসা আমার প্রয়োজন নেই। অন্ধকারে দোলনার পাশে দাঁড়িয়ে নাহারের দিকে অপলক তাকিয়ে রইল আদ্রিত। বাগানের মৃদু আলোয় তার চোখে অদ্ভুত এক স্নিগ্ধতা, এক রহস্য প্রসারিত। আর ঠিক সেই মুহূর্তে নাহারের চোখ খুলে যায়। আদ্রিতর চাহনি দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। কি হলো, এমনভাবে তাকিয়ে আছেন কেন? নাহার কৌতূহল নিয়ে প্রশ্ন করে। আদ্রিত একটু এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, তোমাকে আর সিনুকে এমনভাবে দেখতেই ভালো লাগে, যেন সমস্ত পৃথিবীর কোলাহল থেকে দূরে তোমরা নিজেদের এক নির্ভুত জগতে আছো। নাহার হেসে বলে, আপনি তো এতদিন আমার কাছে থেকেও আমার সেই জগতের সন্ধান পেতে চাননি মিস্টার মাহমুদ, কেন আজ হঠাৎ এই আগ্রহ? আদ্রিত গম্ভীর এক শ্বাস নেয়, নাহারের চোখের দিকে সোজা তাকিয়ে বলে, কারণ হয়তো সেই আগ্রহ, সেই ভালোবাসা এতদিনে বুঝতে শিখেছি। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে হয়তো কখনো নিজের অনুভূতি প্রকাশ করিনি, কিন্তু আজ বুঝতে পারি তুমি আমার কাছে কতখানি মূল্যবান। নাহার কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, আপনি জানেন তো মিস্টার মাহমুদ, আমি এই ভালোবাসার পথ সহজে মেনে নিতে পারি না। আমি অনেক ভেঙেছি, অনেকটা পুড়েছি, তবু জীবন থেকে কিছু আশা এখনো কি রাখা যায়? আদ্রিত সামান্য হেসে বলে, তুমি শুধু নিজেকে পড়তে দেখেছ, কিন্তু আমি দেখেছি তোমার সেই পোড়া মনকে। একে ঘিরে আমার জীবন, আমার প্রতিটি অনুভূতি। নাহার চুপ করে থাকে। সিনুর মাথায় হাত বুলিয়ে আবারও সে দোলনায় দোল খেতে থাকে। এ যেন এক মৌনতা, সেখানে হাজারো কথার আড়ালে নীরবেই লুকিয়ে থাকে ভালোবাসার এক দমকা হাওয়া। আদ্রিত এবার বলে, তুমি যদি চাও তাহলে আমিও তোমার সেই পোড়া মনকে একটু একটু করে রাঙাতে চাই, তবে জোর করে নয়। যতটা তুমি মেনে নিতে পারো ততটাই, শুধু তোমার পাশে থাকতে চাই। নাহার ধীরে ধীরে মাথা নাড়ে। কিছু বলতে চেয়েও কথাটা আটকে যায় তার কণ্ঠে। আবারও সেই একান্ত নীরবতার মধ্যে যেন এক অদ্ভুত প্রতিজ্ঞা, এক অব্যক্ত ভালোবাসার প্রতিফলন হয়। বহু দূরে রাতে তারাগুলো নীরবে তাদের সঙ্গী হয়ে থাকে। আদ্রিত নাহার আর সিনুর দিকে তাকে কিছুক্ষণ চুপ করে থাকলো। নাহারের চোখে এক মায়ার ছায়া, আর সিনুর নিষ্পাপ মুখে যেন পুরো পৃথিবীর সব ভালোবাসা। বাগানের আলোর আধারের মাঝে তারা যেন ঠিকমতো মিলেমিশে গেছে। আদ্রিত নাহারের পাশে বসে পড়ল। নাহার তার দিকে তাকে মৃদু হাসলো, কিছু বলল না, শুধু সেই নীরবতা থেকেই যেন একে অপরের মনের কথা বুঝে নিচ্ছিল। তুমি কেন এত কিছু সহ্য করেছো? আদ্রিত হালকা স্বরে প্রশ্ন করলো, চোখে তার উদ্বিগ্ন, তার হতাশা। নাহার একটু হেসে বলল, আমরা কি সবসময় সবকিছু এড়াতে পারি মিস্টার মাহমুদ? ভালোবাসা এমন এক জিনিস যা হয়তো বারবার কষ্ট দিয়ে যায়, কিন্তু তবুও মনে সেই জায়গা রেখে যায়। আদ্রিতের চোখে সামান্য বিস্ময় ফুটে উঠল। নাহারের প্রতি তার ভালোবাসা গম্ভীর ছিল, কিন্তু তার এই মনের জোর দেখে আজ নতুন করে যেন সেই ভালোবাসা আরো মজবুত হয়ে উঠল। তুমি খুব শক্ত মনের মানুষ, জানো। আদ্রিত মৃদু হেসে বলল। নাহার হেসে ফেলল। না, আমি শুধু এমন একজন যে পরিস্থিতিকে মেনে নিতে শিখেছি। আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে সেই কষ্টের মাঝেও কিছু সুন্দর মুহূর্ত থেকে যায়। সিনু ঘুমিয়ে পড়েছে। আদ্রিত নাহারের হাতে হাত রেখে তাকে কাছে টেনে নিল, তার কাঁধে মাথা রাখলো নাহার। তারা একসাথে চুপ করে বসে থাকলো, যেন এই নীরবতা তাদের মাঝে এক গভীর সংযোগ তৈরি করেছে। আদ্রিতের নাকের উপর ক্ষতের দাগটায় হাত বুলিয়ে নাহার বলল, এটা বোর ভালোবাসাময় ঘুষি। হেসে ফেলল নাহার। সেদিন রাতে যাকে সে ঘুষি মেরেছিল সেটা আদ্রিত ছিল। মনে পড়ল সেদিনের কথা। ঘুষি মারার পর যখন আদ্রিত দেখেছিল, আদ্রিতের মুখে হতভম্ব চেহারা ছিল, একটু ভ্রুকুচকে তাকিয়েছিল ও।
যেন কিছুটা অবাক এবং হতবাক একসাথে। নাহার ভেবেছিল আজিত হয়তো রেগে যাবে বা কমপক্ষে কিছু বলবে, কিন্তু সে কিছু বলেনি, বরং তার চোখে এক ধরনের কোমলতা ফুটে উঠেছিল। তার ঠিক পরেই হেসে ফেলেছিল আজিত, যেন পুরো ঘটনাটা একেবারে মজার কিছু। তুমি জানো, আজিত এক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল, যতবার আমাকে আঘাত করো ততবার আমি মনে মনে বলি তোমার রাগটাই আমার জন্য সবচেয়ে মধুর। নাহারের মুখে লাজুক হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল আজিতের এই ছোট ছোট কথাগুলো তাকে মনের আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। আজ এত বছর পর সেই দাগটা যেন নাহারের মনে পড়ে গেল, সেই রাতের কথা, সে মৃদু হাসি, সেই কথাগুলো। নাহারের অধরের ভাঁজে আঙুল দিয়ে চাপ প্রয়োগ করলো আজিত। চোখ দুটো বুজে ফেললো নাহার। কিছুক্ষণ পর অনুভব করলো কারো উষ্ণ অধরের ছোঁয়া। বাতাসে এক ধরনের শান্তি ভেসে আসলো। খানবাড়ির বাগানের চারপাশ যেন এই গম্ভীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। সমাপ্ত।